ওকে, যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই আবার, যে আমাদের ফ্লক প্রিন্টিং এর ক্ষেত্রে ছিলাম, যেটা বলছিলাম তোমাদের সবাইকে সেটা হচ্ছে যে আমরা কি বলতেছিলাম, যে আমরা ককশিটের উপর যখন ওই যে চিকমিকি বসাই বা এই ধরনের কোনো করি, অথবা বিয়ে বাড়িতে যখন এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট করে থাকে অর্থাৎ কোনো ডেকোরেশন করে থাকে, সেই ক্ষেত্রে সাধারণত ফ্লক প্রিন্টিং সেই রকম আর কি। তো বিষয়টা হচ্ছে যে কি কি রকম, আমরা প্রথমে কি করি, একটা ককশিটের উপরে মনে করো এটা একটা ককশিট, ককশিটের উপরে প্রথমে আঠা লাগাই, তাই না? আঠা লাগানোর পর মনে করি এরকম করে আঠা লাগালাম, তারপর এখন এর উপর দিয়ে চিকমিক বা এই ধরনের সাবস্টেন্স গুলো ছেড়ে দিই, ছেড়ে দিলে যেই যে যে জায়গাগুলোতে আঠা লাগানো আছে সেই সেই জায়গাগুলোতে শুধুমাত্র কি আমার যে ব্লকটা রয়েছে, আমার যে চকমকি পাথর বলতে পারি বা চকমক যে জিনিসগুলো রয়েছে সেগুলো লাগতেছে। বা অনেক সময় গ্রামের দিকে দেখা যায় যে আমাদের বিশেষ করে যারা হিন্দু রিলিজনের বিয়েতে বিশেষ করে অনেক বেশি ডিজাইন করা হয়ে থাকে, ধানের তুষ বা এই ধরনের আরো অন্যান্য ইয়ে দিয়ে কালার বা কাঠের গুঁড়ো দিয়ে বিশেষ করে, তো এগুলো দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সাধারণত এই ধরনের স্টাইল গুলি করা হয়ে থাকে। তো ফ্লকটা আমি এই জন্য বলছি যে ফ্লক প্রিন্টিংটা ঠিক সেম। বলা হচ্ছে ফ্লক ইজ এ প্রসেস হুইচ ফ্লক ইজ ফিক্সড অন দ্য ক্লোথ বাই মিনস অফ এডহেসিভ টু দ্য প্রিন্টেড প্যাটার্ন। তো সেই ফ্লক প্রিন্টিং এর আগে আসলে ফ্লকটা জানা দরকার, যে ফ্লক হচ্ছে কি, যখন আমরা তাঁতে বুনি, লুম বুনি, সেই ক্ষেত্রে তাঁত থেকে আমাদের কিছু ছোট ছোট ফাইবারের টুকরা বেরিয়ে আসে, সেই সমস্ত ছোট ছোট ফাইবারের টুকরাকে আমরা বলতেছি ফ্লক। কিন্তু আসলে এই ফ্লক গুলো এতটা সাফিসিয়েন্ট না, সেজন্য আমরা যেটা করে থাকি যে নিজেরাই ফাইবারকে, ডাইট ফাইবার হতে পারে অথবা না না ডাইট ছাড়াও হতে পারে, কেটে কেটে ছোট 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 গড়ি, সেটা হচ্ছে 0.5 থেকে 2 মিমি পর্যন্ত হতে পারে, এবং ডেনসিটি 22 ডেসিটেক্স পর্যন্ত হতে পারে। এরকম ছোট ছোট ফাইবারকে আমরা যখন কেটে গুঁড়ো করি, ফাইবারের গুঁড়ো করি, সেই ফাইবারের গুঁড়োগুলোকে আমরা ফেব্রিকের উপর আঠা দিয়ে বসিয়ে দিই, তখন সেটাকে আমরা বলতেছি ফ্লক স্টাইল অফ প্রিন্টিং। বিশেষ করে পুমার যে এই যে টুপিগুলো রয়েছে বা পুমার যে শীতের কাপড়গুলি রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে পুমার যে উপরে ডিজাইনটা থাকে সেটা সাধারণত ফ্লকের বা এই ধরনের ছোট ছোট ফাইবার সাবস্টেন্সের। তো এটা খুবই চমৎকার, তোমরা চাইলে এখানে ছবি দেখতে পাচ্ছ, বাড়িতেও করতে পারো। ওকে। So flock is a branch of short fiber. In electrostatic method, flocking fabric is printed with an adhesive and fast moving through an electric charge. এটা একটা মেথড যে ইলেকট্রিক চার্জের মাধ্যমে করা যেতে পারে, হাত দিয়ে করতে পারো তোমরা, সমস্যা নেই। The flock made from the cotton, rayon, synthetic and filtered, etc. And flock hopper of the fabric is attract the adhesive perpendicular from, and after backing process sharpless fibers are removed. তারপরে আমরা প্রিন্ট করার পর কি করি, একটু ঘষে দিই ব্রাশ টাশ দিয়ে, যে এক্সট্রা যে ফাইবার গুলো যেগুলো সাধারণত লাগে নাই সেগুলো যেন চলে যায়। এরপরে একটু মজার জিনিস, সেটা হচ্ছে যে বার্নআউট স্টাইল অফ প্রিন্টিং আর ডেভোর স্টাইল অফ প্রিন্টিং। তো এই যে পাশের যে চিত্রটা, প্রথম চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, সেই চিত্রটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে আহ, ফুটো 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 হয়ে গেছে, তাই না? যে মাঝখানে মাঝখানে আবার আছে। তো এরকম এখন বিশেষ করে মেয়েদের বা বিশেষ করে হিরোইনদের যেটা সিনেমাতে আমরা দেখে থাকি, যে এরকম নেট লাইক আমাদের যে ফেব্রিক ক্লথ রয়েছে, এবং সেটাতে মাঝে মাঝে বিভিন্ন প্রকার ফ্লাওয়ার বা বিভিন্ন প্রকার ডিজাইন রয়েছে। ওকে। তো এটা একাধারে উইভিং করে তৈরি করা যায়, এবং অন্যান্য ভাবে যেটা তৈরি করা যায় সবচেয়ে প্রচলিত সেটা হচ্ছে যে বার্ন আউট স্টাইল অফ প্রিন্টিং। তো বার্ন আউট স্টাইল ও ডিভোর স্টাইল অফ প্রিন্টিং দিয়ে যেটা আমরা বুঝতেছি, যে বার্ন মানে হচ্ছে পুড়ে ফেলবো, হ্যাঁ পুড়ে ফেলবো, পুড়ে ফেললে তাহলে কি সেই জায়গাটা ফাঁকা হচ্ছে। তো এটার মেকানিজমটা হচ্ছে, আমরা জানি যে পলিস্টার এবং কটন সাধারণত এই ধরনের ব্ল্যান্ডস ফাইবারের ক্ষেত্রে করা হয়ে থাকে, দুই ধরনের ফাইবার এখানে ইউজ করা হয়ে থাকে। আমরা জানি সেলুলোজিক ফাইবার গুলো কি, আমরা অ্যাসিডে পুড়ে যায়, কিন্তু পলিস্টার ফাইবার তো আর অ্যাসিডে পুড়ে না। তো সেই ক্ষেত্রে সেই মেকানিজম অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে আমরা প্রথমে প্রিন্ট পেজ তৈরি করি অ্যাসিডের, তারপর সেটা কি করি, যে আমাদের যে ফেব্রিক রয়েছে সেই ফেব্রিকের উপর যখন একটা সিবিসি ফেব্রিক ধরে নাও 65-35, সিবিসি মানে চিপ ভ্যালু কটন, যেখানে কটন এবং পলিস্টার ফেব্রিক একত্রতে মিক্স করা আছে, এই ধরনের ফেব্রিক। তো এই ধরনের ফেব্রিকে যখন আমরা কি করছি, মনে করো স্টাইল করে আমাদের রে অনুসারে এসিড অ্যাপ্লাই করছি, তখন এসিড যখন আমরা অ্যাপ্লাই করছি, তাহলে যে জায়গাগুলোতে এসিড যাচ্ছে সেই জায়গাগুলোতে অবস্থিত কটনগুলি পুড়ে যাচ্ছে। তাহলে কটনগুলি পুড়ে যাচ্ছে এবং বাকি থাকতেছে কি, শুধুমাত্র পলিস্টারটা। তখন যখন আমরা ওয়াশ করছি বা রাবিং করছি, তখন যে পুড়ে যাওয়া কটনটা উঠে যাচ্ছে। এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পুরো হোয়াইট ফেব্রিক ছিল, সিবিসি। তো যখন আমরা এরকম করে অ্যাপ্লাই করছি, এই যে এরকম করে অ্যাসিড অ্যাপ্লাই করছি, যার কারণে এই যে এখানকার যে কটনগুলি ছিল সাদা, সেগুলো উঠে চলে গেছে, অর্থাৎ পুড়ে গেছে। যেখানে শুধু কি রয়েছে, পলিস্টারটা, যে সাদা যেটা দেখা যাচ্ছে ভিজিবল, সেটা পলিস্টার।
আর যেটা সাদা সেটা কটন ছিল একই সাথে। সো যে জায়গাগুলোতে পুরা হয়নি সেই জায়গাগুলোতে কটন গুলো থেকে যাচ্ছে। তো এইভাবে ডিজাইনটা তৈরি করা হয়, সেটাকে সেজন্য বলা হচ্ছে বার্নআউট স্টাইল অফ প্রিন্টিং। বলা হচ্ছে যে বার্নআউট প্রিন্টিং ইজ অলসো কল্ড দ্য ট্রান্সপারেন্স প্রসেস এন্ড corrosion process and carbonizing process printing in Japan. So being printed, the printing paste is mixed with the one kind of chemical যেটা destroy করতে পারবে. So after process the fibrous fabric is destroyed and then comes began burnout fabric particular transconate style. ফ্যাক্টরিতে মোটামুটি বাংলাদেশে বার্নআউট প্রিন্টিং হয়, আমি নিজেও কাজ করেছি। সো বার্নার প্রিন্টিংটা মজার। তাহলে কি হচ্ছে যে বার্নার প্রিন্টিং এর মূল ভিত্তি হচ্ছে যে এরকম দুই প্রকার ফাইবার থাকে, যে কোনো এক প্রকার ফাইবারকে আমরা ডিস্ট্রয় করে দিই আমাদের কেমিক্যাল অ্যাপ্লাই করে বা যে অন্য যে কোনো মাধ্যমে, তাহলে যে ইফেক্টটা তৈরি হয় সেটাকে আমরা বার্নআউট স্টাইল অফ প্রিন্টিং অথবা ডিভোর প্রিন্টিং বলছি। ওকে, পরবর্তীতে আমরা যদি ক্রিম স্টাইল অফ বা ক্রেপ অন অর ক্রিম স্টাইল অফ প্রিন্টিং এ চলে যাই, তাহলে কি যে ভাঁজ, বিশেষ করে জর্জেট বা এই ধরনের ফেব্রিকের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে আমরা জানি অ্যাসিডের প্রভাবে কি হয় যে ফেব্রিক গুলো পুড়ে যায়। তো আমরা যদি কম অ্যাসিড ইউজ করি তাহলে কুচকে যাবে। তো আমরা ছোটকালে যেমন স্কুলে যেতাম তখন একজন আরেকজনের শার্ট বা গেঞ্জি ধরে টুইস্ট করে দিতাম, তোমরা করেছো কিনা আমি জানি না। তো টুইস্ট করে দিলে সেখানে কিছু ভাঁজ পড়ে যায়। তো এই যে ক্রিম স্টাইল অফ প্রিন্টিংটা হচ্ছে যখন অ্যাসিড বা কোনো কেমিক্যালের প্রভাবে কোনো ফেব্রিকের উপর এরকম ভাঁজের সৃষ্টি করা হবে তখন সেটাকে আমরা ক্রিম স্টাইল অফ প্রিন্টিং বলছি। বলা হচ্ছে দিস স্টাইল ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অল্টারনেট plain and wrinkleless type of the fabrics itself. This effect can brought by localized fabric shrinkage or swelling agent. আমরা কিভাবে করতে পারি, ওই যে ফেব্রিকের উপরে এরকম করে যখন আমরা কোনো কেমিক্যাল ইউজ করছি সেটা অ্যাসিড হতে পারে, তাহলে অল্প অ্যাসিড ইউজ করলে সেটা কি কুচকে যাবে, যেই যে এলাকাগুলো দিয়ে যাবে সেই এলাকাগুলো কুচকে যাবে, তাহলে সেখানে একটা ডিজাইন প্রডিউস হবে, সেজন্য সেটাকে ক্রিম পেস্টাইল ডিজাইন বলছি। আমাদের সবগুলি স্টাইল অফ মেথড গুলো সম্পর্কে ক্লিয়ার একটুখানি, যেহেতু মাথায় একটু জ্যাম বাঁধাবে, এটা আবার দেখতে হবে বাসায়। তো আমি কন্টিনিউ করছি। এটা এতক্ষণ ধরে আমরা বললাম স্টাইল, অর্থাৎ কিভাবে ডিজাইনটা প্রডিউস হবে, কোন মেকানিজমে হবে। এখন মেথডস অফ প্রিন্টিং, অর্থাৎ কিভাবে ডাইস এবং কেমিক্যাল গুলো অ্যাপ্লাই করা হবে। ওটা ছিল কি যে কিভাবে ডিজাইনটা প্রডিউস হবে সেটার কথা, এবং এখন যে কথাটা আসতেছে সেটা হচ্ছে কিভাবে ডাইস এবং কেমিক্যাল গুলো অ্যাপ্লাই করা হবে, সেটাকে আমরা মেথডস বলছি। মেথডস এবং প্রিন্টিং আবার গুলিয়ে ফেলো না। ওকে, তাহলে মেথডস গুলো কি কি বলা হচ্ছে? দ্য কমন প্রিন্টিং মেথডস আর ব্লক প্রিন্টিং বাই হ্যান্ড অর মেশিন, যেটা আমরা প্রথমে ছবিতে দেখেছি। রোলার প্রিন্টিং, আসলে যখন ব্লক তৈরি করা হলো এরকম, তো ছোট ছোট ব্লক থেকে বড় বড় ব্লক তৈরি করা হলো, তারপরেও আসলে কাজ এগুচ্ছে না, তখন মানুষ চিন্তা করলো যে এটাকে আরো ফাস্টার করা যায় কিভাবে। তখন তারা চিন্তা করলো আচ্ছা আমরা যদি একটা রোলার তৈরি করি, সেই রোলারের গায়ে এরকম যে ব্লকগুলি লাগানো আছে তাহলে কি হবে, তাহলে ব্লকগুলি তারা কি করলো রোলারের গায়ে লাগিয়ে দিল। তো পরবর্তীতে সেটাকে আবার রোলার, এরপরে তারা চিন্তা করলো রোলারের গায়ে ব্লক লাগানোর কি দরকার, আমরা রোলারের গায়ে খোদাই করে দেই না কেন। তাহলে তখন থেকে রোলার প্রিন্টিং চলে আসলো। তো রোলার খোদাই করার কারণে এখানে কিছু সমস্যা দেখা দিল, তখন তারা অল্টারনেটিভ ভাবলো, তখন ভাবছে যে আরো কিভাবে করা যায়, সেজন্য স্ক্রিন প্রিন্টিং চলে আসলো। স্ক্রিন তখন প্রথমের দিকে হ্যান্ড স্ক্রিন ছিল, পরবর্তীতে সেই হ্যান্ড স্ক্রিনটাকে আরো ফাস্টার করার জন্য সেমি অটোমেটিক, ফুলি অটোমেটিক, এবং এখন যেটা ইউজ করা হয় সেটা তো রোটারি স্ক্রিন প্রিন্টিং। সরাসরি নেটে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও পাবা। ওকে, তারপরে স্টেনসিল প্রিন্টিং, বার্নআউট প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, ট্রান্সফার প্রিন্টিং এটসেট্রা। তো এটার জন্য কিছু মেশিন রয়েছে, যেমন ফ্ল্যাট বেড ট্রান্সফার প্রিন্টিং মেশিন, কন্টিনিউয়াস ট্রান্সফার, ভ্যাকুয়াম ট্রান্সফার এটসেট্রা। সো এই যে মেথড গুলো সম্পর্কে আমরা একটু প্রাইমারি ধারণা নেওয়ার চেষ্টা করব। প্রথমত ব্লক প্রিন্টিং যদি বলি, প্রথমেই ব্লক প্রিন্টিংটা কি হচ্ছে যে আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি বা প্রথমে দেখেছি যে যখন ব্লকের মাধ্যমে সরাসরি ডাইস এবং কেমিক্যাল গুলো অ্যাপ্লাই করব তখন সেটাকে আমরা ব্লক প্রিন্টিং বলছি। ক্লিয়ার? ওকে, রোলার প্রিন্টিংটা কি, যখন আমরা রোলারের মাধ্যমে অ্যাপ্লাই করছি তখন সেটাকে রোলার প্রিন্টিং বলছি। পাশে আমরা এটা যদিও রোটারি স্ক্রিন প্রিন্টিং, তারপর রোলারটা বোঝানোর জন্য আমি এখানে দেখিয়েছি যে এখানে যখন খাঁজ থাকবে এবং রোলারটা যখন ডাইস পিগমেন্ট দ্বারা। বলা হচ্ছে ইন দিস মেশিন কি বলা আছে, কাউন্টারপার্ট ব্লক প্রিন্টিং এন্ড এনগ্রোভড কপার সিলিন্ডার অফ রোলার্স আর ইউজড ইন প্লেস অফ দ্য হার্ডবোর্ড ব্লকস। এখানে কপার সিলিন্ডার ইউজ করা হয়। ওকে, সো এই কপার সিলিন্ডার প্রত্যেকটার উপরে খাঁজ কাটা থাকে। So each of the revolution of the roller, a repeat of the design is printed and the printed cloth is passed into the during the steam chamber and moisture. প্রিন্ট করার পর ময়েশ্চারের ভিতরে চলে যায়। সো তাহলে প্রথমে ছিল ব্লক, পরবর্তীতে হলো রোলার, খাঁজ কাটা রোলার, তার পরবর্তীতে কি আসতেছে আমাদের যে স্ক্রিন প্রিন্টিং। দেখো এখানে দুটো কাজ করছেন, এখানে এটার সাথে আমরা সবাই পরিচিত, এটা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আমরা দেখে এসেছি যারা মিল ভিজিট করেছি,
যে একটা এরকম স্কিনের সাহায্যে আমরা প্রিন্ট করছি। আসলে স্কিনটা কি, স্কিনটা বোঝার আগে আমরা একটু স্টেনসিলটা বুঝি। স্টেনসিলটা কি? স্টেনসিলটা কিছুই না, আমাদের জ্যামিতি বক্সের যে ABCD আছে, যে চাকতিটা আছে, সেই চাকতিটাকে আমরা স্টেনসিল বলতে পারি। বলা হচ্ছে যখন একটা স্পেসিফিক ডিজাইন তৈরি করতে হবে তখন কি করি আমরা, একটা শক্ত বোর্ডে বা একটা শক্ত কার্ডে যখন আমরা এরকম করে স্পেসিফিক্যালি কেটে নিব তখন এই জায়গাটা ফোটা থাকবে, তাহলে আমরা যখন এর উপর দিয়ে ডাইস কেমিক্যাল অ্যাপ্লাই করব তখন সেই যে জায়গাটা ফাঁকা আছে শুধুমাত্র সেই জায়গাটায় ডাইস কেমিক্যাল লাগবে, সেটাকে আমরা বলতেছি স্টেনসিল। প্রথমের দিকে এই স্টেনসিল গুলো ব্যবহৃত হতো। বলা হচ্ছে যে দিস ইজ দ্য ফার্স্ট card in cardboard, wood or metal, and the stencil may have the first delicate design or large spaces through which color is applied on the fabric, and it is used in limited to the cost of high involved। এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এই ধরনের ক্ষেত্রে তখন আমরা যখন এটা কিন্তু উপরে উঠছে কিন্তু এদিকে বাইরে যায় নাই, সো আমাদের কি এখানে একটা ডিজাইন প্রডিউস হবে, এটাকে আমরা বলতেছি স্টেনসিল। তো স্টেনসিলের ধারণাটা খুবই ভালো। তারপর স্টেনসিলের ধারণা থেকে আসলে স্ক্রিন প্রিন্টিং এর ধারণাটা চলে আসলো। স্ক্রিন প্রিন্টিংটা কি, বলা হচ্ছে স্টেনসিলটা তৈরি করা হবে কিন্তু এরকম গ্যাপ থাকা যাবে না, এরকম গ্যাপ থাকলে আসলে এই প্রিন্টিংটা আমাদের ভালো হচ্ছে না। তখন আমরা কি চিন্তা করলাম যে আমাদের সবার বাড়িতে আটা চালনি আছে তাই না, তো আটা চালনি দিয়ে কি করা হয়, সাধারণত আটাগুলো চালা হয়। তো এখন যদি আমরা এরকমটা করি যে শুধুমাত্র এরকম একটা পাঁচের মতো করে ফাঁকা জায়গা আটা চালনিতে রাখবো আর বাকিগুলো ব্লক করে দিব টেপ দিয়ে, তাহলে ওই যে পাঁচের মতো জায়গাটা আছে সেই পাঁচের মতো জায়গাটা দিয়ে শুধুমাত্র আটার ইয়েগুলো বেরোবে, আটাগুলো বেরোবে। তো আমরা তখন যে প্রিন্টিংটা ডিজাইনটা করলাম যে এরকম আটা চালনি কি, যেটাকে আমরা মেশ বলছি বা স্ক্রিন বলছি, সেই আটা চালনি বা মেশ বা স্ক্রিনের উপর কি করছি, কিছু কেমিক্যাল দিয়ে আমরা কি করছি, আমাদের ডিজাইনটা ড্র করছি যে এরকম ডিজাইনটা হলো, আর বাকিগুলো কেমিক্যাল দিয়ে আমরা ব্লক করে দিলাম। তাহলে এই জায়গাটা যদি শুধু ফাঁকা আছে, তখন এখানে যখন আমরা ডাইস দিয়ে টানতেছি শুধুমাত্র সে এগুলো তো ব্লক করা, তো যেখানে ফাঁকা আছে শুধু সেটার ভিতর দিয়ে ডাইস পিগমেন্ট গুলো বেরোয় চলে যাচ্ছে এবং ফেব্রিকের গায়ে লাগছে। তো এখানে সবাই আমরা এটাই দেখতেছি যে টানতেছে, অনেকটা বাংলাদেশের মতো হয়ে গেল যে কি একজন ত্রাণ দেয় সবাই হাত লাগায় এজ লাইক। সো যাই হোক, সো স্ক্রিন প্রিন্টিং ইজ ডান ইন আইদার ফ্ল্যাট অর সিলিন্ডারিক্যাল স্ক্রিন মেড অফ সিল্ক, নাইলন, পলিস্টার, ভিনাইল এটসেট্রা। তো স্ক্রিন তৈরি করার জন্য প্রথমে আমাদের একটা কাঠ বা লোহার বোর্ড ফ্রেম তৈরি করতে হয়। প্রথমে এখন লোহার ফ্রেম তৈরি করা হয়, সেটাতে আমাদের যে রাস্টার ফেব্রিক অর্থাৎ যেটা মেশ ফেব্রিক, যেটা আলতা চালনির বলতেছি, সেরকম ফেব্রিকটা টাইট টাইট করে লাগাতে হয়। তারপর এর উপর কেমিক্যাল অ্যাপ্লাই করে এখান থেকে স্পেসিফিক ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে হয়, সেটাকে আমরা বলতেছি স্কিন। তোমরা এই ধরনের দেখে থাকবো ফ্যাক্টরিতেও, যেটা দিয়ে প্রিন্ট করছে সেটাকে আমরা স্কিন বলছি। সো printing paste or dye is poured on the skin and forced through the unblocked surface area of the fabric, and based on the type of the skin it is known as flat skin printing or rotary skin printing। তো কথা হচ্ছে যে এই ফ্ল্যাট স্কিন অথবা রোটারি স্কিন সেটাই হোক না কেন, স্কিন প্রিন্টিংটা হচ্ছে এরকম। একটু ধারণা হয়তো দিতে পেরেছি। নাও রোটারি স্ক্রিন প্রিন্টিং, তো এই স্ক্রিনটাকে এটাকে আমরা কি দেখলাম যে ফ্ল্যাট স্ক্রিন প্রিন্টিং অর্থাৎ চৌকস, তো এটাকে যখন আমরা রাউন্ড করব তখন সেটাকে রোটারি স্ক্রিন প্রিন্টিং বলছি। তো এখন বর্তমানে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো সবই রোটারি স্ক্রিন প্রিন্টিং। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে আমরা দেখে থাকি যে অল ওভার প্রিন্ট বলা হয়। তো এখানে দেখো যে যতগুলো কালার ততগুলো রোলার থাকে সাধারণত এবং ততগুলো স্কিন থাকে সাধারণত। রোটারি স্কিনের বৈশিষ্ট্য হচ্ছে যে এতক্ষণ আগে আমাদের ফ্ল্যাট ছিল, এখন স্কিনটা এরকম রাউন্ড পাইপের মতো, তখন সেটাকে আমরা রোটারি স্ক্রিন বলছি, কারণ এটাকে রোটারি এরকম সিলিন্ডারে ফিট করার জন্য। বার্নার প্রিন্টিং আমরা একটু আগে দেখেছি। বার্নার প্রিন্টিং একাধারে স্টাইল এবং মেথড দুটোই। ওকে, পরবর্তীতে আমরা যদি দেখি ট্রান্সফার প্রিন্টিং। ট্রান্সফার প্রিন্টিংটা খুবই সহজ একটা বিষয়। আমরা ছোটবেলায় সবাই চুইংগাম খেয়েছি, তো চুইংগাম খাওয়ার পর কি করতাম, যে যেখানে যে স্টিকারটা আছে সেটা আমাদের হাতে লাগিয়ে দিতাম, লাগিয়ে দেওয়ার পর উপরে কাগজটা টেনে তুলতাম, তাই না? তো সেখানে আমাদের হাতে বিভিন্ন প্রকার ছবি আসলে লেগে উঠতো। তো ট্রান্সফার প্রিন্টিংটা ঠিক সেরকমই। ট্রান্সফার প্রিন্টিংটা হচ্ছে প্রথমে এরকম একটা পেপারে আমাদের ডিজাইনটা প্রিন্ট করা হয়, তারপর যখন কোনো অর্ডার আসে আমাদের বা যখন প্রিন্ট করতে চাই, এরকম ফেব্রিক সারফেসে নিয়ে এটাকে যখন হট প্রেস করি তখন এখানকার ডিজাইনটাই ফেব্রিকের উপর ট্রান্সফার হয়ে যায়, সেজন্য সেটার নাম হচ্ছে ট্রান্সফার প্রিন্টিং। বলা হচ্ছে যে the transfer printing design or paper transfer fabric by the vaporization. There are two main processes for dry heat transfer and wet heat transfer, দুটোই হতে পারে। in conventional heat transfer এটা যদি ইয়ের পিছন দিয়েও অর্থাৎ আয়রন দিয়েও কিন্তু হয়, হিটটা হলেই হলো যে selected it passes through against the preplate on the resistance of the blanket এর উপর রেখে এরকম প্রেস করতে হয়। So infrared vacuum transfer printing, the transfer paper is fabric is passed between infrared heaters and perforated cylinder and which are protected excessive heat by the shield.
ওকে, তোমরা ফ্যাক্টরিতে গেলে দেখবা যে এরকম অনেকগুলো স্যান্ডউইচের মতো করে প্রেস করতেছে উপর থেকে, হিট এবং প্রেস। তখন কি হচ্ছে, এই যে কালার অর্থাৎ এই যে কাপড় কাগজ থেকে ডাইস গুলো, প্রিন্টেড ডিজাইন গুলো ফেব্রিকে চলে আসছে, সেজন্য সেটাকে ট্রান্সফার প্রিন্টিং বলছে। এটা সম্পর্কে আরো ডিটেইলস জানবা। ওকে, নাও ডিজিটাল প্রিন্টিং। আস্তে আস্তে কি এখন আমরা ডিজিটাল প্রিন্টিং এর দিকে চলে গেছি। বিশেষ করে আমাদের পেনাগুলো তো করেই থাকে সাধারণত, এখন ফেব্রিকেও ডিজিটাল প্রিন্টিং করা হচ্ছে। ওকে, নাও দা মেথড গুলি শেষ, যে কিভাবে প্রিন্টিং প্রসিডিউরটা হবে অর্থাৎ প্রিন্টটা প্রডিউস হবে সেই মেথড গুলি। তো কি কি সেই মেথড গুলি, যে ব্লক প্রিন্টিং, রোলার প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, স্টেনসিল, বার্নআউট। হোপফুলি প্রাথমিক ধারণাটা জন্মেছে সবার। ওকে, নাও ডিসচার্জ স্টাইল এবং রেসিস্ট স্টাইলের ভিতরে পার্থক্য যদি আমরা বলি, যে ডিসচার্জ মানে হচ্ছে তুলে ফেলা, আর রেসিস্ট মানে হচ্ছে বাধা প্রদান করা। সো ইট ইজ অলওয়েজ শার্প ইন আউটলাইন এন্ড ব্রাইট ইন অ্যাপিয়ারেন্স. It is less sharp in outline and less bright. Discharge are agent use, resist agent use. Strong chemical reaction required, no chemical reaction required. At first the fabric dyed with and then discharging agent. Okay, at first resist solely dyeing করা হয়. Two more color can be at a time, one or two color can be dyed. Discharging, destroying the fixed and dye fabric. দেখো, এটা অনেকগুলো ঘিজিমিজি লাগছে বা অনেক মাথার ভিতরে, এটা যখন আমরা বুঝে পড়বো তখন আসলে এই সমস্যাগুলো হবে না। সেজন্য ডিসচার্জ স্টাইল এবং রেসিস্ট স্টাইল ভালো করে পড়বা, সেখান থেকে এই দুটো পার্থক্য তৈরি করা। এখন যে জিনিসটা জানা দরকার, স্টেনসিল এবং স্ক্রিনের ভিতরে পার্থক্য। যে স্টেনসিল আমরা যেটা দেখতেছি যে এখানে ডাব্লিউ, এটা আসলে ওল্ডেস্ট মেথড, এটা নিউ মেথড বলে ফর ড্রয়িং সার্কুলার এন্ড নিড অফ কম্বিনেশন ব্রিজ, ভেরি ইজি, মোর লেস প্রোডাকশন, মোর প্রোডাকশন। কারণ এখানে এর উপর দিয়ে টানতে আমার তো ফেব্রিক এবড়ো থেবড়ো হয়ে যাবে। অথচ এখানে কিন্তু আমরা যে ওয়াইজ গিক, এটা কি সহজেই পিগমেন্ট দিয়ে টানলেই কিন্তু অপর দিকে আমার ডিজাইনটা প্রডিউস হচ্ছে। ওকে, তো এই ছিল আজকে আমাদের লেকচার সম্পর্কিত কথাবার্তা, আজকে প্রিন্টিং ইন্ট্রোডাক্টরি সম্পর্কে কথাবার্তা। তো আমরা এখন যদি পুরো সিলেবাস লেকচারটা একবার রিভিউ করি প্রথম থেকে, তাহলে যে বিষয়টা দাঁড়ায়, তো আজকে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে প্রিন্টিং। প্রিন্টিং মানে হচ্ছে যে লোকালাইজড অ্যাপ্লিকেশন অফ ডাইস এন্ড পিগমেন্ট। সেটা হতে পারে ডাইস, হতে পারে পিগমেন্ট। ওকে, তো সেই ডাইস এবং পিগমেন্টের ধারণা আছে। তাহলে সো টেক্সটাইল প্রিন্টিং আমরা বুঝতে পেরেছি, ফিচার অফ টেক্সটাইল প্রিন্টিং আমরা দেখেছি। প্রসেস ফ্লো চার্টটা আবার যদি আমরা একটু দেখি, যে প্রথমে আমাদের কি ফেব্রিক প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন অফ দ্য প্রিন্টিং ডিভাইস, যে কোন ভাবে কোন ডিভাইস অর্থাৎ মেথড, সেটা কি ব্লক হবে নাকি ফ্ল্যাট হবে নাকি রোটারি হবে নাকি কি হবে। একটু আগে যে মেথড গুলি আমরা পড়লাম, প্রিন্টিং পেজ প্রিপারেশন করতে হবে, প্রিন্টিং উইথ সার্টেন স্টাইল এন্ড মেথড, অর্থাৎ ব্লক প্রিন্টিং হতে পারে, হ্যান্ড, অর্থাৎ ডিজাইনটা কিভাবে ফুটবে, এন্ড ড্রাইং দ্য পিরিয়ড, ড্রাই করব, এন্ড পরবর্তীতে কি করব সেটাকে কিউরিং বা স্টিমিং করব, আফটার ট্রিটমেন্ট সোপিং ওয়াশিং করব, ফাইনাল ড্রাই এন্ড দেন ডেলিভারি। ওকে, নাও এখানে যে পার্থক্যটা ডাইং এবং প্রিন্টিং এর ভিতরে ভেরি সিম্পল পার্থক্য, যে লোকালাইজড অ্যাপ্লিকেশন হচ্ছে প্রিন্টিং এবং ডাইংটা হচ্ছে পুরোটা ধরে সেটা বলতে আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো মনে রাখতে হবে, ইনগ্রেডিয়েন্টস গুলোর ফাংশন গুলো সবাইকে মনে রাখতে হবে।